হ্যালো এভরিওয়ান, আমি সৈকত দফাদার। ওয়েলকাম টু টার্গেট সরকারি চাকরি। আমরা যে পার্সেন্টেজ চ্যাপ্টারটা করছি তার আজ পার্ট 5 এনেছি। আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারটাতে দেখতে পাচ্ছি ইজিয়েস্ট এবং শর্টেস্ট মেথডে কীভাবে অঙ্কগুলো করা যায়। তো আজকে আমরা যে পর্যন্ত অঙ্ক করেছি তারপর থেকে অঙ্ক স্টার্ট করব। শুরু করার আগে বলে রাখি, এই হলো আমার টেলিগ্রাম চ্যানেল জিকে কুইজ উইথ সৈকত দফাদার। এখানে এই চ্যানেলে আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজ আপলোড করি এবং তার সাথে এই অঙ্কগুলোর চ্যাপ্টার শেষে পিডিএফ ফর্মে আমি দিয়ে দেবো কোশ্চেনগুলো। ওকে, তো লেটস স্টার্ট। প্রথমে আমরা দেখি, প্রথমে আমরা আজকের প্রথম অঙ্ক করব 35 অর্থাৎ 35 দাগ। 35 দাগ বলছে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করেন। মোট ভোটারের সংখ্যা কত? দেখো, দুজন ক্যান্ডিডেট বলেছে, তার মধ্যে একজন পেয়েছে 60%, তাহলে নিশ্চয়ই অপরজন কত পাবে? 40%। যদি টোটাল ভোট 100% হয়, তো যে বিজয়ী প্রার্থী উইনার ক্যান্ডিডেট পেয়েছে 60%, যে লুজার ক্যান্ডিডেট সে কত পাবে? নিশ্চয়ই 40%। তো কি বলেছে, যিনি 60% ভোট পেয়েছেন উনি 5000 ভোটে জিতেছেন। তো দেখো, 60% ভোট ইনি পেয়েছেন, 40% ভোট ইনি পেয়েছেন, তাহলে এদের ডিফারেন্স কত পার্সেন্ট? নিশ্চয়ই 20%। এই পার্সেন্টেজ হিসেবে দেখলাম 20% ভোটে জিতে যাচ্ছে। আর সংখ্যা, আলটিমেট সংখ্যা হিসেবে কত ভোটে জিতছেন? 5000 ভোটে জিতে যাচ্ছেন। তো আমরা বুঝতেই পাচ্ছি যে এই 20% মানেই 5000 ভোট। আমাদের টোটাল ভোট আমরা কত ধরেছি? 100%। তো 100% মানে দেখি 5 গুণে আছে, তো 100% মানে এখানেও নিশ্চয়ই 5 গুণ শিখিয়েছি, 5 গুণে থাকবে, 5 5 25, অর্থাৎ 25,000 বা 25,000 ভোট। টোটাল ভোট 25,000। ওকে, তো এই ছিল প্রথম অঙ্ক। খুবই দেখো শর্ট পদ্ধতিতে এবং ইজিয়েস্ট পদ্ধতিতে করা হলো অঙ্কটা। এরপরে নেক্সট অঙ্ক দেখব কীভাবে অঙ্কগুলো শর্ট করা যায়, সেটাই আমরা এই ভিডিওতে দেখব। নেক্সট অঙ্ক 36 অর্থাৎ 36 দাগ বলছে একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছিলেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9261 ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটার কত? তো দেখো, এখানে অনেকগুলো প্রসেস আছে। আমি ব্যাক ক্যালকুলেশন বা উল্টো দিক থেকেও করতে পারি। 75% ভোট মানে 9261, তাহলে 100% ভোট মানে কত সেখান থেকে বের করতে পারি। তারপর সেইটাই মানে কি, ওদিকে 2% ভোট বাদ গেছে, তাহলে এই ভোটটাই 98% ভোট। তো এইভাবে করার থেকে আমি পুরো ভোটটা ধরে নিচ্ছি, টোটাল ভোট 100% বা 100টাই ধরলাম আমি, টোটাল ভোট 100টাই ধরলাম আমি। ঠিক আছে, টোটাল ভোট যদি 100টা হয়, তো এবার বলো তার মধ্যে 25% ভোট দেয়নি। তো ভোট যারা দিয়েছে, ভোট গিভেন কত? 25% যদি বাদ দিই তাহলে 75টা ভোট পড়েছে। এর মধ্যে কি বলেছে? 2% ভোট বাতিল হয়ে গেছে। 2% ভোট যদি ইনভ্যালিড ভোট হয়, তাহলে ভ্যালিড ভোট কত? নিশ্চয়ই বাকি পার্সেন্টেজটা, অর্থাৎ 2% বাদ দিলে 98% ভোট ভ্যালিড ভোট। তো 75-এর 98% ভোট, এটা কি পেলাম? এটা কিন্তু ভ্যালিড ভোট পেয়েছি আমরা, এটা কিন্তু ভ্যালিড ভোট। তো তারপরে কি বলেছে, যিনি বিজয়ী হয়েছেন তিনি 75% ভোট পেয়ে জিতেছেন। তো এর আবার 75% ভোট কে পেয়েছেন? যিনি বিজয়ী প্রার্থী। 75% অর্থাৎ 75/100 ইকুইভ্যালেন্ট টু কত ভোট? এটাই হলো 9261। তো দেখো, কাটাকুটি করছি, এটা হচ্ছে 3/4, 25 দিয়ে কাটলাম। এই 75-100 কাটলে এটাও 3/4, এখানে 98 পড়ে থাকছে। তো আমার কি বের করতে হবে? টোটাল ভোট আমি 100 ধরেছি। তো এখান থেকে আমি একটু কাটাকুটি করে নিচ্ছি। 1 ইকুইভ্যালেন্ট টু কত করছি, একবারে সব পাঠিয়ে দিচ্ছি ওইদিকে। 9261 ইন্টু 16, আর এখানে 9 ইন্টু 98। তো এই হলো
ঠিক আছে, কাটাকুটিটা দেখো কিভাবে করছি। ওকে, প্রথমে 9 দিয়েই কাটি, 9 1 9, তারপরে 0 26, 9 2 18, 8 থাকছে 81, অর্থাৎ 9 9 81 এই গেল। এরপরে একেবারে 49 দিয়ে কাটছি, দেখো 2, 49 দিয়ে কাটলে 49 2 98, হাতে থাকছে 4 49, তো 49 1 49 হলো এই। এবার এটা যদি কাটি, এটা 8, তো 1 ইকুইভ্যালেন্ট টু কত হচ্ছে, এটা 168। তো আমার টোটাল ভোট ধরেছে 100, তো আমার 100 ইকুইভ্যালেন্ট টু বের করতে হবে। তো 1 ইকুইভ্যালেন্ট টু যদি 168 হয়, তাহলে 100 ইকুইভ্যালেন্ট টু 168 ইন্টু 100, অর্থাৎ 16,800 ভোট টোটাল আমার ভোট কাউন্ট হয়েছে। ওকে, এখানে জাস্ট ক্যালকুলেশনটা একটু বড়, ক্যালকুলেশনটা নিজের মতো করে আরও ছোট করে নেওয়া যায়। আমার হয়তো একটু বড় হয়ে গেছে, তোমরা একটু নিজের মতো করে শর্ট করার চেষ্টা করো ক্যালকুলেশনটা। ওকে, তো এরপরে নেক্সট অঙ্ক দেখবো আমরা। এরপর 37 দাগ, ভালো অঙ্ক, এটা কিন্তু রেলে এসেছিল আরআরবি কলকাতা 2007। দেখো, কোনো পরীক্ষায় রাম 30% নাম্বার পেয়ে 15-এর জন্য ফেল করলো এবং মোহন 40% নাম্বার পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল। তো পরীক্ষায় 5 নম্বর শতকরা কত? শতকরা জানতে চেয়েছে। টোটাল মার্কস বললে ডিরেক্ট পেয়ে যাব, বা তোমার যদি বলতো পাস মার্কস কত সেটাও পেয়ে যেতাম, কিন্তু শতকরা জানতে চেয়েছে। তো দেখো এটা কীভাবে শর্ট করা যায়। দেখো, প্রথম রাম 30% নাম্বার পেয়েছে কিন্তু ফেল করেছে 15-এর জন্য, তাহলে নিশ্চয়ই আর 15 পেলেও পাস করে যেত। আমি পাস মার্কসের দিকে লক্ষ্য রাখছি। ওকে, যেটা পাস মার্কসের দিকে। ওকে, তো মোহন কি করেছে, মোহন 40% মার্কস পেয়েছে। তো মোহন কত বেশি পেয়েছে পাস মার্কস থেকে? 35 বেশি। তাহলে ও 35 কম পেলেও পাস করতো। আমরা কি করলাম, পাস মার্কসের দিকে লক্ষ্য রাখলাম, পাস মার্কস। তো এখান থেকে দেখো 30 যদি এদিকে দিয়ে দিই, তাহলে 10% ইকুইভ্যালেন্ট টু কত? 35 যদি এদিকে চলে আসে তাহলে প্লাস হয়ে যাবে। 35 আর 15 কত হচ্ছে? 50। তো 10% মানে 50। পাস মার্কস কি? এইটাই বা এইটা, যে কোনো একটা। এটা তো পাস মার্কস বা এটা পাস মার্কস। তোমার ফুল মার্কস বললে কী করতাম আমরা? 100% করে 500 মার্কস পেয়ে যেতাম। তো আমার একেবারে কীভাবে বের করতে পারি? তো দেখো, আমি এইটা যদি বের করি, এইটা পার্সেন্টেজ, তাহলে কত? দেখো 10% মানে 50, তাহলে 1% মানে কত? নিশ্চয়ই 5। তো এখানে দেখো 15 মার্কস আছে, তো 15 ইকুইভ্যালেন্ট কত? 3%। 15 মার্কস মানে 3%। আমার এইটুকুই। দেখো 30% পেয়ে ফেল করেছে, আরও 15 পাওয়ার জন্য ও পাস করে যেত। তো এই 15%, 15 মার্কস মানে কত? 15 মার্কস মানে 3%। তো পাস মার্কস ইন পার্সেন্টেজ কত হলো? 30% প্লাস এই 15 মার্কসের জন্য 3%, অর্থাৎ 33% মার্কস মানে পাস মার্কস। ওকে, পার্সেন্টেজে পাস মার্কস। তো দেখলে এই অঙ্কটা কিন্তু এইভাবে শর্ট করা যায়। আর একটা কথা বলে রাখি, আমরা যদি এখান থেকে বের করতাম তবুও দেখো 1% মানে 5 মার্কস, তাহলে নিশ্চয়ই 35 মার্কস মানে কত? 7% বলতেই পারতাম, কারণ এখান থেকে 5 মার্কসের জন্য যদি 1% হয়, তাহলে 35 মার্কসের জন্য নিশ্চয়ই 7%। তো তাহলে পাস মার্কস তখন কত হতো? 40% মাইনাস ওদিকে 7%, দেখো সেই 33%ই হতো। একইভাবে করা যায়। ওকে, নেক্সট অঙ্ক দেখবো আমরা। এবার 38 দাগ কী বলছে? এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে 20,900 টাকা হলো, তার প্রাথমিক বেতন কত টাকা ছিল? তো দেখো, প্রথমে বেতন কত ছিল? প্রথমে বেতন আমরা জানি না, তারপরে 10% বাড়ানো হলো, তারপর 5% কমানো হলো। তো আমরা জানি না মানে কী ধরতে পারি? এখানে আমরা 100 ধরে নেব। ঠিক আছে, ইনিশিয়াল ইনকাম, আয় লিখলাম, ইনিশিয়াল ইনকাম 100 টাকা। তো এরপরে কী করা হচ্ছে? বেতন 10% বাড়ানো হচ্ছে, 10% ইনক্রিজ করা হচ্ছে।
তো জানি 100 টাকার উপর 10% মানে 110 টাকা হয়ে যাবে বেতনটা, ইনক্রিজ হয়েছে। তো তারপর কী করা হচ্ছে, 5% ডিক্রিজ করা হচ্ছে বা কমিয়ে দেওয়া হচ্ছে। তো বলো 110-এর 10% মানে কত, নিশ্চয়ই 11। তো 5% মানে কত হবে, নিশ্চয়ই তার অর্ধেক হবে। তো এটা হচ্ছে 5.5। তো 5 টাকা 50 পয়সা কমে যাবে। 110 টাকা থেকে 5 টাকা 50 পয়সা কমে গেলে কত হয়, 104 টাকা 50 পয়সা, মানে 104.5। তো প্রথমে যদি ইনকাম 100 টাকা হয়, তারপর 10% বাড়িয়ে 110, তারপর 5% কমে 104.5। এটা আমার যদি 200 ধরে করতাম তাহলে এই পয়েন্টটা আসতো না, কারণ 5% সেখানে একটা ভগ্নাংশ ফর্ম আসতো না, এমনি ডিরেক্ট একটা নাম্বার ফর্ম চলে আসতো। ঠিক আছে, তো দেখো আমার সবশেষে বেতন কত বলেছে, 20,900 টাকা। তো আমার সবশেষে বেতন কত হয়েছে, 104.5 টাকা। এটা ইকুইভ্যালেন্ট টু কত, কোশ্চেন দেওয়া আছে 20,900। তো তোমরা একটা জিনিস একটু লক্ষ্য করো যে 104-এর ডবল করলে কত হয়, 208, আর 0.5-এর ডবল করলে কত হয়, 1। তো 104.5-এর ডবল করলে অ্যাকচুয়ালি হয় 209। তো দেখো এটা কিন্তু দুগুণে আছে এই 209টা, তারপরে দুটো শূন্য আছে, অর্থাৎ এর সাথে এটা 200 গুণে আছে। তো প্রাথমিক বেতন কত ছিল, 100 টাকা। তো 100 টাকারও 200 গুণ হবে প্রাথমিক বেতনটা, তার মানে নিশ্চয় 20,000 টাকা ওর বেতন হয়ে যাচ্ছে। ওকে, তো ইনিশিয়াল ইনকাম কত ছিল ওনার, 20,000 টাকা। এই ছিল, এরকমভাবে দেখলে কত শর্টে করা গেল, ইজিয়েস্ট পদ্ধতি। ওকে, নেক্সট অঙ্ক দেখি। এরপরে 39 দাগ বলছে, একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমান জনসংখ্যা 12,000 হলে 2 বছর পরে হয় 18,000। 6 বছর পর জনসংখ্যা কত হবে। দেখো এই অঙ্কটা আমাদের চক্রবৃদ্ধি সুদের একটা ফর্মুলায় পড়ে যায়, সেটা আমরা ফর্মুলাটা দেখব না, জাস্ট ওর প্রসেসটা দেখছি। দেখো 2 বছরে নির্দিষ্ট হারে বাড়ছে, 2 বছরে বৃদ্ধি পাচ্ছে কত, বৃদ্ধি পাচ্ছে আমি একটু লিখলাম কত, 18,000 মাইনাস 12,000, 18,000 মাইনাস 12,000, অর্থাৎ 6,000 বৃদ্ধি পেয়েছে। তো 6,000 বৃদ্ধি পেয়েছে, এটা 2 বছরের। তো 6 বছরের বৃদ্ধি, 6 বছরে 3 গুণে আছে। তো একই রকমভাবে বলতে পারি 3 গুণেই থাকবে, 6,000 গুণ 3 অর্থাৎ 18,000 বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পাচ্ছে কত, 18,000। তো এখন যাদের জনসংখ্যা 12,000, আফটার 6 ইয়ার বা 6 বছর পরে কত হয়ে যাবে, 18,000 বাড়বে, অর্থাৎ 30,000 জনসংখ্যা হয়ে যাবে। তো 6 বছর পরে জনসংখ্যা কত হয়ে যাবে, 30,000। কেন, এই নির্দিষ্ট নিয়মে বাড়ছে, 2 বছরে 6,000 করে বেড়ে যাচ্ছে। ওকে, এই ছিল 39 দাগ। এরপরে আমরা 40 দাগ দেখব। 40 দাগ দেখো কি বলছে, একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 2:3। যদি 20% ছাত্র ও 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তবে প্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত। সংখ্যার হার অর্থাৎ পার্সেন্টেজই জানতে চেয়েছে আমার। তো দেখো বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা 2:3, বয়েজ আর গার্লস। তো 2:3 না ধরে আমি 20:30 ধরছি, অর্থাৎ 20-30 ধরতেই পারি, কারণ এটা শর্ট করলে 0 কেটে 2:3 হয়, অথবা 200:300 ধরতেই পারি। বয়েজ 200 আছে, গার্লস 300 আছে, আমি 20-30 ধরেছি। তো এরপরে দেখো কি বলেছে, বলেছে যে এর মধ্যে 20% ছাত্র 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক। তো প্রাপ্তবয়স্ক আর অপ্রাপ্তবয়স্ক, তো 20% মানে 20% মানে কী বলতে পারি, আমরা সহজে শিখেছি এই 2 2 4। যদি 20 জনের 4 জন প্রাপ্তবয়স্ক হয়, তাহলে অপ্রাপ্তবয়স্ক কজন, নিশ্চয়ই 16 জন। অথবা অন্যভাবে বললে এখানে 20% আছে, এখানে তাহলে 80%, তাহলে 80% আর 20 যদি পার্সেন্টেজে গুণ করে 8 2 16,
এরমভাবে পেতে পারি। আবার এখানে প্রাপ্তবয়স্ক কত ছিল, 30% ছিল। তো 30% মানে 3 তিরিকা 9 জন প্রাপ্তবয়স্ক। তাহলে অপ্রাপ্তবয়স্ক কত, নিশ্চয় 70%, অর্থাৎ 3 সাথে 21 জন, অথবা 30 থেকে 9 বাদ দিলেও 21 পেতেই পারি। তো আমার টোটাল কতজন এখানে, এখানে টোটাল 50 জন। তো বলেছে অপ্রাপ্তবয়স্কের সংখ্যার হার বা পার্সেন্টেজ কত জানতে হয়েছে। তো এখানে দেখো 16 জন, এখানে 21 জন, অর্থাৎ অপ্রাপ্তবয়স্কের পার্সেন্টেজ, অপ্রাপ্তবয়স্কের পুরো লিখছি না, পার্সেন্টেজ কত হচ্ছে 16 আর 21 37/50, 50 জনের মধ্যে 37 জন। এটাকে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ। কী করব, এটাকে কাটলে 2 হচ্ছে, অথবা অন্যভাবে বলতে পারি, সেটা আমি বলে দিচ্ছি। এটা কাটলে 74। তো দেখো পার্সেন্টেজ যখন আমরা নিচে 50 পাচ্ছি, তখন আমরা ডিরেক্ট দেখে না একটু 37/50, তো আমরা কি বলতে পারি ডিরেক্ট, এখানে আমরা 100 করে দেবো। তো 100 করতে গেলে কত গুণ, 2 গুণ, তাহলে উপরেও 2 গুণ হয়ে যাবে। এটাই পার্সেন্টেজ, এরকমভাবে মুখে বলা যায়। তো দেখো এখানে 2 গুণ করতে হচ্ছে, তাহলে 37 2 74, 74%, এইভাবে শর্টে বলা যায়। দেখো কত সুন্দরভাবে অঙ্কটা হয়ে গেল এবং কত সহজে অঙ্কটা হলো। ওকে, তো এরপরে নেক্সট অঙ্ক, এরপরে 41 দাগ। 41 দাগের অঙ্কটা দেখি কি বলেছে। বলছে এর আয় বি এর থেকে 10% কম এবং বি এর আয় সি এর থেকে 20% কম। সি এর আয় 200 টাকা হলে এর আয় কত। দেখো এর আয় কার উপর নির্ভরশীল এখানে বি এর ওপর, কারণ বি এর থেকে 20% কম। আবার বি এর আয়টা কার উপর নির্ভরশীল, সি এর ওপর, কারণ সি এর থেকে 20%, সরি প্রথমে এর আয় বি এর থেকে 10% কম ছিল। ঠিক আছে, তাহলে সি এর আয়ের ওপর বি এর আয় এবং বি এর ওপর এর আয় নির্ভরশীল। তাহলে আমরা কি ধরে নেবো, এখানে সি এর আয়টা ধরে নেব। তো এ বি সি লিখছি। সি এর আয় যদি 100 টাকা হয়, বি এর আয় কী বলেছে, বি এর আয় সি এর আয়ের থেকে 20% কম। তো এর থেকে 20% যদি কম হয়, তাহলে 100 টাকা থেকে 20% কম মানে 80 টাকা বলতেই পারি। তারপরে এ বি এর আয় থেকে এর আয় কত কম, 10% কম, তাই তো। তো 10% কম, তো 80 টাকা 10% মানে কত, 80 টাকা 10% নিশ্চয়ই 8 টাকা। তাহলে 8 টাকা যদি কম হয়, তাহলে কত হবে, 72 টাকা। তো সি এর আয় কত বলেছে, 200 টাকা, 2 গুণে আছে। জানতে চেয়েছে কার আয়, এর আয়। খুবই সোজা অঙ্ক ছিল এটা, এটা জাস্ট এই কনসেপ্টটা বলার জন্যই আমি অঙ্কটা দেখালাম। 72 2 144 টাকা। ওকে, তো নেক্সট অঙ্ক 42 দাগ। 42 দাগের অঙ্কটা দেখো। বলেছে এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো আমি 100 দিয়েই বলে দিচ্ছি, 100 টাকা ইনকাম। তো কি বলেছে, 20% সঞ্চয় করেন, সেভিংস করেন কত, নিশ্চয়ই 20 টাকা। তাহলে এক্সপেন্ডিচার কত, এক্সপেন্ডিচার নিশ্চয়ই 80 টাকা। 20% সেভিংস করছে। এরপরে কি বলেছে, প্রতি বছর 10% করে বাড়ছে। তো যদি 10% বাড়ে, তো কত হচ্ছে, 110 টাকা। এর ফলে কি বলেছে, প্রতি বছর সঞ্চয় শতকরা কত বাড়বে। তিনি সঞ্চয় করেন কত টাকা, তিনি সঞ্চয় করছিলেন 20% সেভিংস। তো এখানকার 20%ও নিশ্চয়ই সেভিংস করছেন। তো 110-এর 20%, 110-এর 10% মানে কত, একটা শূন্য বাদ দিয়ে বলবো 11। তাহলে 20% মানে নিশ্চয়ই ডবল, 11 2 22 টাকা। তো 110 টাকা থেকে যদি 22 টাকা সঞ্চয় করেন, ওকে, আমার এখানে এক্সপেন্ডিচারটা প্রয়োজন হচ্ছে না, কারণ আমার বলেছে সেভিংস কত বাড়ছে তার প্রতি বছর। তো দেখো এখানে সঞ্চয় 20% যদি করেন, তো 22 টাকা সঞ্চয় হচ্ছে, তা সেভিংস কত বেড়েছে, অর্থাৎ সঞ্চয় কত বেড়েছে, 2 টাকা। 2 টাকা বেড়েছে কার ওপরে, আগের বছরের সঞ্চয়ের ওপরে। তো আগের বছর, তাহলে সেভিংস ইনক্রিজ পার্সেন্টেজ কত হচ্ছে, দেখো 2 টাকা বাড়ছে কত টাকার উপরে, আগের বছরের থেকে, তাহলে 20 টাকা থেকে 20 টাকার উপরে ইন্টু 100।
তো করলে কত হচ্ছে 10, অর্থাৎ 10%, বা 2/20 মানে 1/10, 1/10 মানে আমরা জানি 10%, এইভাবে বলতে পারি। তো সেভিংসও তিনি 10% বাড়িয়ে ফেলছেন প্রতি বছর। ওকে, এরপরে নেক্সট অঙ্ক দেখব 43। এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, কারণ এই অঙ্কটা আমরা প্রথম দিন পার্সেন্টেজ করার সময় যে আমরা চার্টটা শিখেছিলাম, সেই চার্ট কিভাবে কাজে লাগাতে পারি এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখব। তো দেখো, আয়তাকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি ও প্রস্থ 12.5% হ্রাস পেল, জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল? তো আমরা কি শিখেছিলাম? চার্টে বিভিন্ন পার্সেন্টেজ তার শতকরা ভাগ কত সেটা শিখেছিলাম। তো আমরা 15% কি শিখেছিলাম? না, 15%টা শিখিনি, কিন্তু বলেছিলাম কি হয় 15/100 কাটাকুটি করলে উপরে 3 থাকে, নিচে 20 থাকে। তো 15% ইনক্রিজ মানে 3/20। এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ করেছে 15%। তো দেখো, আমরা এটা বলতে পারি কি, আগে যদি দৈর্ঘ্য 20 হয় তো ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ প্লাস হবে, যোগ হয়ে যাবে, অর্থাৎ এখন দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে 23। আর প্রস্থ কতটা হ্রাস পেয়েছে? 12.5%। প্রস্থ 12.5% হ্রাস পেয়েছে। 12.5% মানে কত বলেছিলাম ভেরি 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 ইম্পর্ট্যান্ট 12.5% এবং 12.5 নামতাটা। দেখো এখানে 12.5 নামতাটাও কাজে লাগবে। তো দেখো, এটা মানে 1/8। তো এটা প্রস্থ হ্রাস পেয়েছে, অর্থাৎ মাইনাস হবে। যদি আগে প্রস্থ 8 হতো, এখন প্রস্থ হচ্ছে 1 মাইনাস হচ্ছে, অর্থাৎ 7 হয়ে যাচ্ছে। তো আমি দৈর্ঘ্য প্রস্থ চার্ট দেখে নিই, এটা দরকার নেই, কিন্তু প্রাথমিকভাবে করতে গেলে এটা আমি দেখাচ্ছি। তো আগে দেখো, দৈর্ঘ্য যদি 20 হতো, এটা প্রাথমিক পর্যায়ে এবং প্রাথমিক ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে। তো এখন দৈর্ঘ্য কত হচ্ছে? নিশ্চয়ই 23, কারণ 3 বেড়ে গেছে। আগে প্রস্থ যদি 8 হতো, এখন প্রস্থ কত হচ্ছে? 1 কমে গিয়ে হয়ে যাচ্ছে 7। তো ক্ষেত্রফল কি জানি আমরা? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ পাচ্ছি 160। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কত হচ্ছে? 161। দেখো, 3 × 21 হাতে 2, 7 × 14 2 16। তো দেখো, ক্ষেত্রফল নিশ্চয়ই বাড়ছে। কত? 1 বেড়ে যাচ্ছে। কতর ওপরে? 160-এর উপরে। আগে যদি 160 ক্ষেত্রফল হতো, এখন 161। তাহলে 1 ইউনিট বা 1 একক বেড়ে যাচ্ছে। তো আমরা দেখলে এই অঙ্কটা করার এইভাবে উদ্দেশ্য হলো, আমরা যে পার্সেন্টেজ জিনিসটা ভগ্নাংশে শিখেছিলাম তার একটা বেসিক প্রয়োগ এখানে দেখালাম। তো ক্ষেত্রফল কতটা বৃদ্ধি হচ্ছে শতকরা? তো ক্ষেত্রফল বৃদ্ধি পার্সেন্টেজ, দেখো 1 বৃদ্ধি পাচ্ছে কততে? 160-এ। তো 100-তে কত? এটাই আমার বের করতে হবে। তো এইবার দেখো কীভাবে করবো আমরা ক্যালকুলেশনটা। 0 0 কাটলাম, এখানে যদি 2 দিয়ে কাটি, এটা 5, এটা 8। তো তাহলে 5/8 পার্সেন্টেজ বৃদ্ধি পাচ্ছে। 5/8 আমরা ভাগ করতে পারি, অথবা আরেকটা প্রসেস আমি বলে দিচ্ছি, যেটা আমার 12.5 নামতাটা কাজে লাগতে পারে। তো দেখো, 1/8 যদি পার্সেন্টেজে বলতাম কত হতো? 1/8 মানে 12.5। তো 12.5-এর সাথে 5 গুণ, 12.5 ইন্টু 5 করলে কত বলেছিলাম? 62.5। তো এটা যখন পার্সেন্টেজ করছিলাম তখন কি হচ্ছিল? 100/8 ছিল বলে 62.5 হচ্ছিল, বা 12.5 হয়, কিন্তু এখানে 1/8, অর্থাৎ 100 নেই, সেই জন্য পয়েন্ট এখানে ঢুকে যাবে। কারো যদি সমস্যা হয় আরেকবার বলে দিচ্ছি, 1/8 যদি পার্সেন্টেজ থাকতো, অর্থাৎ 100/8 থাকতো, তাহলে 12.5 হতো, 12.5-এর সাথে 5 গুণ করলে 62.5 হয়। কিন্তু এখানে 1/8 আছে, সেই জন্য ওই 100-র জন্য যে দুটো দশমিক এই দিকে ছিল, সেই দুটো দশমিক আমার বাঁ দিকে সরে আসলো, সেই জন্য 6 to 5 এত পার্সেন্ট কী হলো? ইনক্রিজ করলো, ক্ষেত্রফলটা বৃদ্ধি পেল। ওকে, অপশন ডি দেখো, আচ্ছা ক্ষেত্রফল 0.625 বৃদ্ধি পাচ্ছে, পার্সেন্টেজ বৃদ্ধি পাচ্ছে। তো এটাই ছিল আজকে লাস্ট অঙ্ক। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই
শেয়ার করো, তার সাথে লাইক এবং কমেন্ট করো, এবং নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।